আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা সড়ক ও রেলপথ অবরোধে ব্যাটারি চালিত রিকশা চালকরা চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। 2 দিন পর রাস্তাঘাটে আইসা রাস্তা বন্ধ, সবারই ভোগান্তি। এখন শ্রমিকরা তো দাবিটা করতেই পারে, এখন সরকার উচিত একটা সমাধান করে। এই পর্যন্ত প্রায় 1 ঘন্টার উপরে লাগছে। সশস্ত্র বাহিনী দিবসের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগানোর প্রতিশ্রুতি। স্বচ্ছতার স্বার্থে ট্রাইব্যুনালে সীমিত পরিসরে আপিলের সুযোগ জানালেন আইন উপদেষ্টা, আলোচনার ভিত্তিতেই নেই দল নিষিদ্ধের বিধান। শ্রম আইন লঙ্ঘন সহ ডক্টর ইউনূসের 6 মামলা হাইকোর্টে বাতিল, জয়কে হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান। প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার, বলছেন রাজনৈতিক দলগুলোর নেতারা, উত্তরণে নির্বাচনী রোডম্যাপে গুরুত্ব। এবং বেরিয়ে আসছে আদানির ফলের বিড়াল, যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত হলেন ঘুষ ও প্রতারণা দায়ে, ফাঁসলেন তার 5 সহযোগীও। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছে আমি তানসিয়া চুথি। আদালতের আদেশ উপেক্ষা করে সকাল থেকেই আন্দোলনে নামেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করায় বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শাহাদাত নিশাদের রিপোর্ট জানাচ্ছেন নাফিয়া ফারজানা। সকাল থেকে চিত্র রাজধানীর বিভিন্ন সড়কের, যানজটে স্থবির রাজধানীর প্রধান সড়কগুলো, পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষ। এর নেপথ্যে কারণ অটোরিকশা চালকদের রাস্তা অবরোধ। রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকে অবরোধ করে আন্দোলন করছে অটো চালকরা। আমাদের পেটে লাথি পড়ে গেছে ভাই, আমাদের পেটে কষ্ট নিয়ে আমরা এখানে মেইন রোডে রাখলাম। প্রত্যেকটা মানুষের পেট আছে, তার ফ্যামিলি আছে, তার বাসা ভাড়া দেওয়া লাগবে, এইটি পাবো কোথায় আমরা? তবে তাদের এই আন্দোলন সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে গেছে চরম পর্যায়ে। সকাল থেকে অফিসগামী ও শিক্ষার্থীদের চলাচলে চাপ বেশি থাকলেও ঘন্টার পর ঘন্টা গণপরিবহনে বসে থেকে যখন কুল পেল না, তখন হাঁটার উপরেই ভর করে চলছে মানুষ। 2 দিন পর রাস্তাঘাটে আইসা রাস্তা বন্ধ, সবারই ভোগান্তি। আমি আসি প্রায় ঘন্টাখানিক হবে। 1 ঘন্টা ধরে এই অটো রিক্সাওয়ালাদের দাবি দেওয়ার কারণে আমরা ওদের সাথে কথা বলতেছি, আমরা নেগোসিয়েশন করতেছি, আমরা চেষ্টা করতেছি, দেখা যাক কি। প্রতিনিয়ত এসব আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বানও জানান সাধারণ মানুষ। এখন শ্রমিকরা তো দাবিটা করতেই পারে, এখন সরকার উচিত একটা সমাধান করে। বুধবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। চলাচলে বিধি নিষেধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। রাজধানীর রামপুরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আপন অপু। অপু, কি বলছেন আসলে রিকশা চালকরা? দর্শক দুঃখিত, নিশাত যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নিশাত, শুনতে পাচ্ছেন? কি বলছেন আসলে রিকশা চালকরা? পুরো যে বাড্ডা লিংক রোড থেকে শুরু যে একই অবস্থা থেকে যে ব্যাটারি চালিত আছেন তারা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রাখছেন এবং সেই অবরোধের কারণে যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে শুধু না, রাজধানীর আরো বিশেষ করে আগা থেকে বলে জেনেছি, যেটি আসলে রাস্তাগুলো বন্ধ হয়ে সেই ক্ষেত্রে তারা কিন্তু হেঁটে গন্তব্য, কারণ যে দর্শক রামপুরা থেকে নিশাত যুক্ত ছিলেন আমার সাথে।
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে এ উপলক্ষে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ সাকিবের প্রতিবেদন। স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে সেখানে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধান ও প্রধান উপদেষ্টা। পরে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। এরপর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে। এই নতুন দেশে সরকারের দায়িত্ব সব মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না, আমরা সবাই সমান। বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা যে দায়িত্ব অর্পণ করেছে তা পূরণে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সংবর্ধনায় 7 বীরশ্রেষ্ঠের নিকট আত্মীয় সহ 101 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীরা যোগ দেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন তিনি। বলেন, আপিলের সুযোগও সীমিত আকারে থাকবে। এ সময় সবার সঙ্গে আলোচনা করেই এ অধ্যাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা হয়নি বলেও জানান আইন উপদেষ্টা। চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। তো আমি কালকেই বলেছি ভাই, আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে। এটা বিচার বিলম্বিত করা শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের 5টি ও মানহানির একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানি শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী বলেন, শ্রম আইনে যারা মামলা করেছিলেন তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তারা বাদ পড়েন। আর মানহানির মামলার বিষয়ে তিনি বলেন, জাসদের একজন নেতা 2011 সালে এ মামলাটি করেন, যাকে রাজনৈতিক মামলা বলা যেতে পারে। মামলার রায়ের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়টি কোনো প্রভাব ফেলেনি বলে জানান তিনি।
এই প্রত্যেকটা মামলায় কিন্তু আমি রুল এবং স্থগিতাদেশ 5 আগস্টের আগে পেয়েছি। সুতরাং মামলাগুলোর মেরিট না থাকলে পরে সে সময় হাইকোর্ট বিভাগ রুল বা স্থগিতাদেশ দিত না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। এ সময় খালেদা জিয়া, তারেক রহমান সহ সব রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবি জানান তিনি। পাশাপাশি দেশের অর্থনৈতিক সংস্কারে ডক্টর ইউনূসকে ধরে রাখার আহ্বান জানান এ প্রবীণ সাংবাদিক। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। দীর্ঘদিন প্রবাসে নির্বাসিত থাকার পর ভালোবাসা ছড়িয়ে বৃহস্পতিবার আদালতে আসেন লাল গোলাপ টকশোর আলোচিত উপস্থাপক সাংবাদিক শফিক রেহমান। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাজা মওকুফ চেয়ে আপিল ও জামিন আবেদন করেন তিনি। এ সময় শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। তার আইনজীবীরা জানান, শফিক রেহমানের সাজা মওকুফ চেয়েও আপিল করেছেন তারা। আজকে জনাব শফিক রেহমান উপস্থিত হয়ে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছেন এবং সেই সাথে জামিনও চেয়েছিলেন। বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন। এই মামলা রাজনৈতিক কারণে জন্ম হয়েছিল, অর্থাৎ রাজনৈতিক অসৎ উদ্দেশ্যেই এই মামলার জন্ম হয়েছিল এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এনাদের উপরে নির্যাতন করেছেন, নির্যাতন করে দেশ থেকে বের করে দিয়েছিলেন। তারা প্রাণে বেঁচে আবার দেশে এসেছেন। পরে আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সব রাজনৈতিক মামলা বাতিলের দাবি জানান শফিক রেহমান। এ সময় অর্থনৈতিক সংস্কারে ডক্টর ইউনূসকে ধরে রাখার আহ্বান জানান তিনি। তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল এবং অন্য যারা আছেন সবার যেন এক ঘোষণায় মুক্তি দেওয়া হয়। ডক্টর ইউনূস বিদেশে খ্যাতিমান লোক, তার আবেদনে সাড়া দিয়ে অনেকে দিচ্ছেন। সুতরাং ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসও যাবে না। এর আগে 22 সেপ্টেম্বর শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিতের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দায়িত্ব নেয়ার 100 দিন পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না বলে মনে করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তাদের দাবি, অর্থনীতি সহ দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতির জন্য প্রয়োজন নির্বাচনের রোডম্যাপ। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে করতে হবে ফ্যাসিবাদের দোষরমুক্ত। ক্ষমতা দীর্ঘায়িত না করে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পথে হাঁটবে বলেও প্রত্যাশা নেতাদের। সাইফুর রিপনের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর গেল 8 আগস্ট শপথ গ্রহণ করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। শপথের পরপরই রাষ্ট্র ব্যবস্থাকে জনমুখী করতে রাষ্ট্র কাঠামো সহ বিভিন্ন খাতের সংস্কারে বেশ কিছু উদ্যোগ নেয় তারা। দায়িত্ব নেয়ার 100 দিনের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগামীর পরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। তবে 100 দিন পেরিয়ে গেলেও দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ জনজীবনে প্রভাব ফেলে এমন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে দৃশ্যমান সফলতা দেখা যায়নি। সরকারের 100 দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করেছেন যুগপৎ আন্দোলনের অন্যতম নেতা সাইফুল হক। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব না থাকলেও বাধা রাজনৈতিক অভিজ্ঞতা ও সক্ষমতার ঘাটতি। সরকার তারা যে মানুষের প্রত্যাশা অনুসারে যে কাজ করতে পারছে না, তার বড় কারণ তাদের তো ওই পলিটিক্যাল অথরিটি, যেটা তাদের একটা নৈতিক অথরিটি আছে, মোরাল অথরিটি আছে। কারণ আমরা সবাই তাদেরকে সমর্থন যুগে যাচ্ছি, ছাত্র, তরুণ, রাজনৈতিক দল, সমাজের সকল অংশ। কিন্তু একটা স্টেটকে ফাংশন করানোর জন্য যে ধরনের অথরিটি, অভিজ্ঞতা, মেকানিজম দরকার, সেটা এই ধরনের একটা ব্যক্তিবর্গের সমন্বয়কে নিয়ে সেটা তাদের পক্ষে আসলে সম্ভব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, ব্যাপক সংস্কারে হাত দিলেও তা বাস্তবায়ন একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব নয়। সকল সংস্কার কার্যক্রমের জন্য হয়তো আমরা সুপারিশমালা প্রণয়ন করতে পারবো, কিন্তু বাস্তবায়ন একটা দীর্ঘ প্রক্রিয়া, যেটার জন্য একটা নির্বাচিত সরকারই লাগবে, নির্বাচিত সংসদ লাগবে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে 3 মাস পার হয়েছে, লক্ষণ থেকে বোঝা যাচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার রোডম্যাপ যদি ঘোষণা না হয়, বাজার পরিস্থিতির উন্নতি হবে না।
সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে না, ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের পরিস্থিতির উন্নতি হবে না। সুতরাং আমরা দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাই, যার মধ্য দিয়ে জনগণ আশ্বস্ত হবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে চাচ্ছি এবং অতি শীঘ্রই যাব। 3 মাসেও প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ফ্যাসিবাদের দোষরমুক্ত করতে না পারাকে সংকট হিসেবেই দেখছেন তিনি। এবং দেশে বিদেশে বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যাতে করে অন্তর্বর্তী সরকার সফল না হয়। সেই প্রচেষ্টা প্রথম থেকে চালু ছিল, এখনও আছে। তো এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা আহ্বান করব অন্তর্বর্তী সরকার যেন আরও একটু সাবধান হয়, আরও একটু সচেতনভাবে পদক্ষেপ গ্রহণ করে। সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে একটি নির্বাচনী রোডম্যাপ জরুরি বলেও মনে করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। যত দ্রুত নির্বাচিত সরকারের দিকে আমরা যেতে পারি ততই মঙ্গল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। গুটি কয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে টিসিবির পণ্য বিতরণ ও দ্রব্যমূল্য নিয়ে মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা কথা বলেন। বাজারে স্বস্তি না ফেরা পর্যন্ত টিসিবির কার্যক্রম চলবে বলেও জানান তিনি। এ সময় বিক্রেতাদের পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে ক্রয় বিক্রয় রসিদও সংরক্ষণ করতে জোর দেন বাণিজ্য উপদেষ্টা। তারা দেখেছেন যে বাজারে বেশ কিছু পণ্যে অলরেডি একটা পজিটিভ অবস্থান তৈরি হয়েছে। অলরেডি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আশা করি আলুর দামও শীঘ্রই নেমে আসবে। যতদিন না নামে ততদিন পর্যন্ত টিসিবি একেবারে নিবিড়ভাবে বাজারে থাকবে। আমরা অতদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত বাজারে একটা স্বস্তিজনক অবস্থা পরিপূর্ণভাবে না চলে আসে। অন্তর্বর্তী সরকার 100 দিন পার করলেও সচিবালয় এবং অন্যান্য সরকারি দপ্তর থেকে আওয়ামী লীগের দোসরদের সরাতে পারেনি বলে মন্তব্য করেছেন যুক্ত ফোরামের প্রধান সমন্বয়ক চাষী মামুন। সকালে ডিআরইউ মিলনায়তনে বিপ্লবী জাতীয় সরকার গঠনের দাবি এবং রূপরেখা উপস্থাপনের লক্ষ্যে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এ সময় চাষী মামুন আরও বলেন যে আশা নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে যে দেশ আমরা পেয়েছি তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে জাতীয় সরকারের বিকল্প নেই। এ সময় জাতীয় সরকার গঠনের একটি রূপরেখাও তুলে ধরেন তিনি। বিপ্লবোত্তর সময়ে 2024 এসেও করা হয়েছে যেই ভুলের খেসারত প্রতিদিন আমরা দিচ্ছি। এই ভুলের ফাঁকফোকর দিয়ে, এই ভুলের খেসারতের মধ্য দিয়ে কিন্তু জাতি আরেকবার হোঁচট খাবে বলে আমরা আশঙ্কা করছি। বিপ্লবোত্তর সময়ে ফ্যাসিবাদী সংবিধান এবং সরকার বা শাসন কাঠামো যেখানে বিলুপ্ত হয়ে যায় বা অকার্যকর হয়ে যায়, সেখানে সেই সংবিধানকে আঁকড়ে ধরে সমুন্নত রাখবার জন্য শপথ গ্রহণ করা এই বিপ্লবের সাথে বড়ই বেমানান। বিমানের কর্মকর্তাদের সন্তানরা আবেদন করার যোগ্য হলেই ছাড়া হয় নিয়োগ বিজ্ঞপ্তি। ফ্লাইট আওয়ার কম থাকলেও পাইলট সিলেকশন তালিকায় তাদের রাখা হয় উপরে, আর অভিজ্ঞদের বাদ দেয়া হয় নানা অজুহাতে। পতিত স্বৈরাচারের আমলে তৈরি হওয়া এ সিন্ডিকেট এবারও আদালতের রিটের জবাব না দিয়ে ক্যাডেট পাইলট নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ দিয়েছে। জানা গেছে এবারও 6 জন বিমান কর্মকর্তার সন্তানদের নিয়োগ দিতে সরব সিন্ডিকেট। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ট্রেনিং শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে পাইলট হিসেবে জয়েন করেন এই ভুক্তভোগী। গত বছর বিমানের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে চাকরি ছেড়ে শুরু করেন প্রস্তুতি, কিন্তু সে আশায় গুড়োবালি করে দেয় সিন্ডিকেট চক্র। বিজ্ঞপ্তি দিলেও ডাকা হয়নি কোনো প্রার্থীকে, আর বাতিল করার ঘোষণাও দেয়নি বিমান। এটার ক্যান্সেলেশনের কোনো বিজ্ঞাপন ছিল না, কোনো নোটিফিকেশন ছিল না, কিচ্ছু ছিল না। 2024 এপ্রিলে ফের নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিমান। এবারও আবেদন করেন এই ভুক্তভোগী সহ বেশ কয়েকজন অভিজ্ঞ পাইলট, কিন্তু যোগ্যতা থাকার পরও মেলেনি সাইকোমেট্রিক ও সাইকোঅ্যাক্টিভ পরীক্ষার ডাক। ভুক্তভোগীরা অভিযোগ করেন আন্তর্জাতিক মানসম্পন্ন জিইডি সার্টিফিকেটের সাবজেক্ট উল্লেখ নেই বলে তাদের বাদ দেয়া হয়। জিইডির যে সায়েন্সের মধ্যে হচ্ছে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একসাথে করা, এইটা নিয়ে তারা বলতেছে যে না, সার্টিফিকেটে নাকি আলাদা করে লিখতে হবে সায়েন্স ফিজিক্স। এটা কি কখনো সম্ভব? খালি ফিজিক্স লিখতে তো আমার বায়োলজিও লিখতে হবে। সেপ্টেম্বরে আদালতে রিট করেন ভুক্তভোগীরা। রিটে এই 8 ভুক্তভোগী পাইলটের পদসংখ্যা শূন্য রাখার নির্দেশ দেয় আদালত। ভুক্তভোগীরা অভিযোগ করেন বিমানের পাইলটদের ছেলে মেয়ে ও আত্মীয়দের নেয়ার জন্যই এই অজুহাত আর অনিয়মের আশ্রয় নিয়েছে কর্তৃপক্ষ। সিলেক্টেড হয়ে গেল, হ্যাঁ, তার মানে কি আপনার 11টা পোস্ট ফুলফিল হয়ে গেল,
আর 11টা পোস্ট যদি ফুলফিল না হয় তাহলে কি হইলো, নিচে পজিশন বেশি থাকলো, তার মানে তার ছেলের ঢোকার চান্স বেশি। অভিযোগের এই সত্যতা বেরিয়ে আসে দেশ টিভির অনুসন্ধানে। এবারের নিয়োগে আবেদন করেছে বিমান কর্মকর্তাদের ছেলে মেয়ে ও স্ত্রী সহ 6 জন। ক্যাপ্টেন ইশতিয়াকের ছেলে সাদিক হোসাইনের ফ্লাইং আওয়ার কম ও ট্রেনিংয়ে ভালো ফলাফল না থাকলেও সাইকোঅ্যাক্টিভ ও সাইকোমেট্রিক টেস্টে জায়গা পায় প্রথম স্থানে। আর দ্বিতীয় নম্বর তালিকায় জায়গা পায় বুশরা সিদ্দিকা, যিনি ফার্স্ট অফিসার আব্দুল কাদের চৌধুরীর স্ত্রী। আরও রয়েছে ক্যাপ্টেন SM বেলালের ছেলে ও ফার্স্ট অফিসার রাফসানের ছোট ভাই মোহাম্মদ শাহেক। এছাড়া ক্যাপ্টেন হাসনাইন চৌধুরীর মেয়ে সামরিন চৌধুরী ও ক্যাপ্টেন শাহ শাহেদ ইকবালের মেয়ে তাসফিয়া ইকবালও। এরই মধ্যে আদালতের নির্দেশ উপেক্ষা করে 23 নভেম্বর লিখিত পরীক্ষার জন্য ডাক পেয়েছে 5 জন। রিটকারী আইনজীবী বলছেন, আদালতকে কোনো জবাব না দিয়ে শূন্য পদে বহাল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিমান একটা অজুহাতে যে তাদের সার্টিফিকেটে ফিজিক্স লেখা নাই, যেটা কখনো সার্টিফিকেটে লেখা থাকে না ওদের ডিগ্রির সঙ্গে। তো তারপরে কোর্ট এটা স্যাটিসফাই হয়ে আমাদেরকে রুল দিয়েছিলেন 4 সপ্তাহ, আর 8টা পদ ভ্যাকেন্ট রাখতে বলেছিলেন এই পিটিশনারদের জন্য। এখন যদি ওদের জন্য পদ খালি না রাখে, অর্থাৎ কোর্টের আদেশ যদি ভায়োলেট করা হয়, তখন অবশ্যই আমরা সেই ব্যাপারে ব্যবস্থা নেব, আমাদের ক্লায়েন্টের সঙ্গে কথা বলব। আর এসব অনিয়মের মূল হোতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন ইশতিয়াক, ডিরেক্টর অ্যাডমিন মতিউল ইসলাম চৌধুরী, বর্তমান MD ডক্টর শফিকুর রহমানের শ্যালক ক্যাপ্টেন তাপস। তবে এসব অভিযোগের বিষয়ে বিমানের MD ডক্টর শফিকুর রহমানের কাছে গেলে তার দেখা পাওয়া যায়নি। বারবার চেষ্টা করেও তাকে ফোনেও পাওয়া যায়নি। আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে শাহজাহান ওমর ঝালকাঠির রাজাপুরে প্রবেশ করতে চাইলে তার গাড়িতে হামলা হয়, আহত হন তিনি। পরে 10:30টার দিকে রাজাপুর থানায় এই ঘটনায় মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে আদালতে তোলা হয়। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি না করেই কারাগারে পাঠান কাঠালিয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজ বিনতে শহীদ।